হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে WBSSC SLST যে পরীক্ষাটা 14 সেপ্টেম্বর 2025 হয়েছিল বায়োলজিক্যাল সায়েন্সের যে কোয়েশ্চেন, সেটা নিয়ে আমরা আজকে 11-12 সেকশনের সেটা নিয়ে আমরা আজকে কমপ্লিটলি ডিসকাশন করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। যে প্রশ্নের প্রথম কোয়েশ্চেন ছিল যে বৃক্ষণ স্নায়ুপথের দ্বিতীয় পর্যায়ের নিউরনটি হলো আলোকগ্রাহক, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল বা সামান্তরাল সেল, অথবা ফটোরিসেপ্টর, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল, হরাইজন্টাল সেল। তো এর কারেক্ট অপশানটা হচ্ছে আমাদের গ্যাংলিয়ন সেল হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন, যেটা তোমরা এখানে এই ছবিটায় দেখতে পাবে। যে কোনো স্টিমুলাস বলতে বাইরের যে ফটো রিসেপ্টরগুলো থাকছে, যে ফটো রিসেপ্টর লাইট, ধরুন লাইট স্টিমুলাসটা হচ্ছে আমাদের চোখের ক্ষেত্রে লাইটটা প্রথমে কারা রিসেপ্টর অ্যাকসেপ্ট করলো, তারপরে ফার্স্ট অর্ডার নিউরন, অ্যাফারেন্ট নিউরন। তাহলে ফটোরিসেপ্টর কি হলো? ফটোরিসেপ্টরটা হলো তোমার ফার্স্ট অর্ডার নিউরন, এবং সেটা এবার চলে গেল কোথায়? স্পাইনাল কর্ডে চলে গেল, ব্রেনস্টেম থেকে তখন সেকেন্ড অর্ডার নিউরন বা যেটাকে আমরা বলছি গ্যাংলিয়ন সেল বা সেকেন্ড অর্ডার নিউরনস, গ্যাংলিয়নিক সেলস আর গ্যাংলিয়নিক সেল লেয়ার, সেটার মাধ্যমে চলে গেল কোথায়? থ্যালামাস সেন্টারে যাওয়ার পর সেখান থেকে তোমার অপটিক নার্ভ, অপটিক কায়াজমা এবং অপটিক ট্র্যাক্ট হয়ে গিয়ে থার্ড অর্ডার নিউরন যেটা রয়েছে ল্যাটারাল জেনিকুলেট বডি, থার্ড অর্ডার নিউরন ল্যাটারাল জেনিকুলেট বডি, সেখান থেকে আমাদের ব্রেনে চলে গেল সম্পূর্ণ মেসেজটা। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি গ্যাংলিয়নিক সেল ইজ দ্য সেকেন্ড অর্ডার নিউরনস ইন দ্য অপটিক পাথওয়ে। সেকেন্ড কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন দুটি অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যাসিডের সালফার থাকে? এক নম্বর হচ্ছে মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান গ্লাইসিন, মিথিওনিন সিস্টিন এবং সিস্টিন ভ্যালিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার মিথিওনিন এবং সিস্টিন। কারণ এখানে দেখো মিথিওনিনের মধ্যে কি রয়েছে, মিথিওনিন যে অ্যামাইনো অ্যাসিডটা তার মধ্যে একটা সালফার হাইড্রেট গ্রুপ রয়েছে, সালফার রয়েছে। সিস্টিন দেখতে হলে সালফার হাইড্রেট গ্রুপ রয়েছে, কিন্তু যখন আমরা ট্রিপ্টোফ্যান দেখতে যাবো, ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যারোমেটিক গ্রুপ রয়েছে, নট সালফার গ্রুপ। যখন গ্লাইসিনে যাবো, সে গ্লাইসিন সবচেয়ে সিম্পলেস্ট এবং অ্যাকাইরাল এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সবচেয়ে সিম্পলেস্ট অ্যান্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। ওকে, আবার তোমার ভ্যালিনে যখন দেখছো, ভ্যালিনের ক্ষেত্রে এটা হচ্ছে নন পোলার একটা অ্যামাইনো অ্যাসিড, যেখানে মিথাইল গ্রুপ থাকে শুধুমাত্র। তো কারেক্ট অপশন হচ্ছে মিথিওনিন এবং সিস্টিন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, কোন জীবিত কলা তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে? যেখানে দেখতে পাবো জাইলেম, ফ্লুয়েম, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। জাইলেম ফ্লুয়েমে কিন্তু একটা স্থায়ী কলা যেটা যান্ত্রিকতা প্রদান করে, কিন্তু এদের মেন কাজটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট করা। জাইলেমের মাধ্যমে জল ট্রান্সপোর্ট হয়, ফ্লুয়েমের মাধ্যমে ওরা ট্রান্সপোর্ট হয়। এবার কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা, যেহেতু এখানে বলেছে জীবিত কলার কথা বলা হয়েছে, তাই এখানে হচ্ছে কোলেনকাইমা হচ্ছে রাইট অ্যান্সার। স্ক্লেনকাইমা হচ্ছে মৃত কলা, ডেড টিস্যু, এবং এটা স্থিতিস্থাপকতা দেয় না, এরা হচ্ছে রিজিডিটি বা দৃঢ়তা প্রদান করবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, কোলেনকাইমা। কোয়েশ্চেন নম্বর 4 বলছে সিটি স্ক্যান প্রক্রিয়ায় কোন ধরনের বিকিরণ ব্যবহৃত হয়? ইনফ্রারেড রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে তোমার সিটি স্ক্যানের ক্ষেত্রে। কোয়েশ্চেন নম্বর 5 বলছে কি যে কোষপর্দার বহিঃকোষীয় দিক থেকে সাইটোপ্লাজমের দিক অবধি বিভিন্ন স্তরগুলির পর্যায়ক্রম হলো শর্করা, প্রোটিন, লিপিড, প্রোটিন। আবার বলছে প্রোটিন, লিপিড, শর্করা, প্রোটিন। আবার বলছে লিপিড, প্রোটিন, শর্করা। ডি নম্বর বলছে শর্করা, লিপিড, প্রোটিন। তো কারেক্ট আনসারটা হচ্ছে এখানে আমাদের সবচেয়ে বাইরের দিকে থাকছে কে? কার্বোহাইড্রেট, শর্করাগুলো। তারপর কে থাকছে? লিপিড বাইলেয়ার থাকছে। এবার এই লিপিড বাইলেয়ারের মধ্যে কোথাও পেরিফেরাল প্রোটিন, প্রান্তীয় প্রোটিন রয়েছে এবং ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে। তো কারেক্ট আনসার হচ্ছে কার্বোহাইড্রেট থাকছে, শর্করা থাকছে, লিপিড থাকছে, প্রোটিন থাকছে। ডি নম্বর অ্যান্সারটা রাইট। কোয়েশ্চেন নম্বর 6 বলছে সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদের জীবাশ্ম
কোন যুগে দেখতে পাওয়া যায়? ডেভোনিয়ান, ট্রায়াসিক, ক্রিটেশিয়াস এবং সিলুরিয়ান। তো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে ক্রিটেশিয়াস। ক্রিটেশিয়াস যুগে প্রথম তোমার সপুষ্পক উদ্ভিদের অর্থাৎ গুপ্তজীবী উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছিল। ডেভোনিয়ান এজ যেগুলো পাওয়া গেছিল সেটা হচ্ছে লাইকোপড, হর্সটেইল এবং সিরফার্ন এবং এলকিনসিয়া পলিমরফা। সিরফার্ন লাইক এলকিনসিয়া পলিমরফা, এই সমস্ত প্ল্যান্টগুলোর ফসিলস এখানে পাওয়া যায়। এই ডেভোনিয়ান এজকে বলা হয় এজ অফ ফিশ বলা হয়ে থাকে। এবার ট্রায়াসিকের যদি আসছে এখানে জিমনোস্পার্ম মধ্যে সাইক্যাডস পাওয়া যায় প্রচুর, কনিফারগুলো পাওয়া যাচ্ছে, কনিফার এবং প্রিমিটিভ অ্যাঞ্জিওস্পার্মগুলো পাওয়া যাচ্ছে। প্রিমিটিভ অ্যাঞ্জিওস্পার্মগুলো এখানে পাওয়া গেল। এরপর সিলুরিয়ান এর যখন আসবো তখন সেখানে ফার্স্ট প্ল্যান্ট প্রথম যে ল্যান্ড প্ল্যান্ট লাইকোপড এগুলো বেশি পাওয়া যাচ্ছিল এই তোমার সিলুরিয়ান এজে এসে। তো এখানে সবচেয়ে কারেক্ট অপশন হচ্ছে ক্রিটেসিয়াস, যখন প্রথম সপুষ্পক উদ্ভিদের গুপ্তজীবী উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। 7 নম্বর কোয়েশ্চেন বলছে মেলাটোনিন সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? বলছে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, নিদ্রা জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, সেরাটোনিন থেকে জৈব সংশ্লেষিত হয়, রাত্রিকালে হরমোনটির ক্ষরণ সর্বোচ্চ মাত্রায় হয়। এখানে সবচেয়ে ভুল বক্তব্য, যেহেতু ভুল বক্তব্য রং স্টেটমেন্ট চেয়েছে, তাই হচ্ছে অগ্র পিটুইটারি থেকে ক্ষতি হয়, এই নম্বরটা হচ্ছে ভুল। এই মেলাটোনিন মেনলি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, পিনিয়াল গ্ল্যান্ড, এবং এটা কি করে ইন্টারাকশন করে হাইপোথ্যালামাসের সঙ্গে। আমার চোখের যে রেটিনা, হাইপোথ্যালামাসের তোমার সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস, এই যে সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াসের সঙ্গে চোখের যে রেটিনা রয়েছে সে রেটিনার মধ্যে কানেকশন তৈরি করে, এবং এটা এই স্টিমুলাস লাইটের উপস্থিতিতে এটা তোমার ক্ষরণ নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা আমাদের কি করে? এটা আমাদের বিশেষ করে স্লিপ অ্যান্ড ওয়েক সাইকেলটাকে কন্ট্রোল করে। নিদ্রা জাগরণ চক্র ঠিক আছে, সেরাটোনিন জৈব সংশ্লেষিত সেটাও ঠিক আছে, রাত্রিকালে হরমোনটি ক্ষরণ সর্বোচ্চ মাত্রায় হয় আলোর অনুপস্থিতিতে, কারণ মেলাটোনিন হচ্ছে কি খুব বেশি তোমার লাইট সেন্সিটিভ। কোয়েশ্চেন নম্বর 8, আমাদের দেশে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যতে ব্যাঘ্র সুমারির জন্য কোন সূচক গ্রহণ করা হয়? কেবলমাত্র পাগমার্কা 20টা, কেবলমাত্র 20টা জন্য। তাহলে পাগমার্কস মানে হচ্ছে কি পায়ের ছাপ। এই পায়ের ছাপের মাধ্যমে আমরা কি করতে পারি? পায়ের ছাপের মাধ্যমে আমরা বাঘের সংখ্যা, বাঘের সেক্স এজ নির্ধারণ করতে পারি। এবং 20টা মলের মাধ্যমে তার খাদ্য তালিকা, স্বাস্থ্য, বংশগত তথ্য পাওয়া গিয়ে থাকে। এটাকে আরেকটা নাম পাগমার্কা পদ্ধতিও বলা হয়ে থাকে বা ক্যামেরা ট্র্যাপিংও বলা হয়ে থাকে। কারেক্ট অপশন হচ্ছে বি। নিম্নোক্ত কোন প্যাথোজেন পোষক দেহকোষে অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি? এখানে দুটো পদ্ধতি হয়, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির মানুষের উৎসেচকের মাধ্যমে হয়, আর পরোক্ষ পদ্ধতি হচ্ছে ক্ষতের মাধ্যমে হতে পারে, যে কোনো ছিদ্রের মাধ্যমে হয়। তো প্রত্যক্ষ পদ্ধতিকে আমাদের উদ্ভিদের কোষ প্রাচীর বিভিন্ন ধরনের এনজাইম থাকে বা কম্পোনেন্ট তৈরি, যেমন সেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ দিয়ে তৈরি, পেকটিন দিয়ে তৈরি, লিগনিন দিয়ে তৈরি। তো এই সমস্ত জিনিসগুলোকে ব্রেকডাউন করার জন্য প্যাথোজেনকে সেলুলেজ এনজাইম, পেকটিনেজ এনজাইম, লিগনিনেজ এনজাইম, হেমিসেলুলেজ এনজাইম, এই সমস্ত এনজাইমগুলোকে সিক্রেট করতে, তারপর সেটা ব্রেকডাউন করার পরে তারপর সেটা ভিতরে প্রবেশ করতে পারে। এখানে হচ্ছে উৎসেচকের দ্বারা পোষকের কোষ প্রাচীর ভঙ্গ করার মাধ্যম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াসটি পরিতৃপ্তি কেন্দ্র? পরিতৃপ্তি মানে হচ্ছে যে তোমার পেট ভরে গেছে, এবার আর খাওয়ার দরকার নেই, এটা ফুলনেসকে ডিটারমাইন করে। সেটা আমাদের মেনলি করে কি ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াসটা করে। কারণ এটা আমাদের কি করে, আমাদের খাওয়ারের যখন পেট ভর্তি হয়ে যায়, এবং এটাতে হেল্প করে কি লেপটিন বলে একটা হরমোন, লেপটিন
লেপটিন বলে একটা লেপটিন হরমোন, যেটা তোমার ফ্যাট সেল থেকে তৈরি হয়, ফ্যাট সেল থেকে তৈরি হয়। এটা এই মানে স্ট্যাটিক সেন্টার হিসেবে কাজ করে তোমার এতে। যদি কোনো কারণে তোমার এই ভেন্ট্রিমেডিয়াল নিউক্লিয়াসটা কোনো ডিস্ট্রয় হয়ে যায়, যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে যে সিমটমটা দেখা যায় সেটার নাম হচ্ছে হাইপারফেজিয়া। হাইপারফেজিয়া, এই হাইপারফেজিয়াতে কী হয়, ওভার ইটিং হয়, সব বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, ওভার ইটিং হয়, অ্যান্ড তোমার হচ্ছে ওয়েট গেন হয়ে যায়। ওভার ইটিংয়ের ফলে ওয়েট গেন হয়, ওয়েট গেন হয়ে থাকে হাইপারফেজিয়ার মাধ্যমে। এবং অন্য যে সমস্ত নিউক্লিয়াসগুলো এখানে রয়েছে, যেমন তোমার হচ্ছে কি ডরসোমিডিয়াল হাইপোথ্যালামাস। এই ডরসোমিডিয়াল হাইপোথ্যালামাসের কাজটা হচ্ছে কি, এরা মেনলি ডরসোমিডিয়ালটা এরা সার্কাডিয়ান রিদম ফিডিং অ্যান্ড স্ট্রেস রেসপন্সে হেল্প করে, স্ট্রেস রেসপন্স দেখায়। মেডিয়াল প্রি অপটিক সন্ত নিউক্লিয়াস যেটা রয়েছে সেটা কি করছে, আমাদের হোমিওস্ট্যাসিস, মানে বডির যে হোমিওস্ট্যাসিস কন্ডিশন রয়েছে আমাদের, সেটাকে নিয়ন্ত্রণ করে। হোমিওস্ট্যাসিস থার্মোরেগুলেশন করে, থার্মোরেগুলেশন। স্লিপ ওয়েক সাইকেল, এবার আমাদের যে ল্যাটারাল নিউক্লিয়াস রয়েছে, সেই ল্যাটারাল নিউক্লিয়াসটা হচ্ছে মেনলি দু রকমের হয়। একটা ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস, আর একটা হয় তোমার ল্যাটারাল হাইপোথ্যালামাস। এটা কি করে, এটা মানে হচ্ছে ভিজুয়াল ইনফরমেশন। ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াসটা মেনলি ভিজুয়াল ইনফরমেশনটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ল্যাটারাল হাইপোথ্যালামিক যে রয়েছে সেটা ফিডিং অ্যান্ড সেক্সুয়াল অ্যারোজাল সেটাকে রেগুলেট করে। কোশ্চেন নম্বর 11 বলছে স্বাভাবিক ইসিজি রেখাচিত্রে অলিন্দের বিষম বর্তন বা ডিপোলারাইজেশনকে নিয়ন্ত্রণ করে। ডিপোলারাইজেশন অফ অ্যার্টিয়া, যখন পি ওয়েভটা কি করে, পি ওয়েভের কাজ হচ্ছে ডিপোলারাইজেশন মানে হচ্ছে সিস্টোল। কার সিস্টোল হচ্ছে, এটা তোমার অ্যাট্রিয়াম ডান এবং বাম অলিন্দের সংকোচন করছে। এবার বাম এবং ডান অলিন্দের সংকোচন যখন হবে তখন ব্লাডটা কোথায় আসবে, ডান অলিন্দ থেকে তোমার ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, এবং এই সম্পূর্ণ আসতে সময়টা লাগবে, সেই সময়টা হচ্ছে P2R। এই সময়টা হচ্ছে আসতে সময় লাগছে। এবার QRS মানে হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার অর্থাৎ সিস্টোল, এর সংকোচন হচ্ছে। এবার এটা যখন সংকোচন হবে তখন এর কি ডায়াস্টল হয়ে যাবে। ডায়াস্টল যখন অলিন্দের সংকোচন তখন নিলয়ের প্রসারণ, যখন নিলয়ের সংকোচন হবে তখন এর কি হবে, অলিন্দের প্রসারণ হয়ে যাবে। এবং QRS কি করছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অর্থাৎ ভেন্ট্রিকুলার তোমার সংকোচনকে নিয়ন্ত্রণ করছে, যার ফলে রক্ত এখান থেকে লাংসে চলে গেল, আর এখান থেকে সারা দেহে আমাদের রক্ত চলে যাচ্ছে। আবার যখন কি হচ্ছে, বাড়িতে আবার সারা দেহ থেকে যখন আবার রক্ত ডান অলিন্দে ডান নিলয়ে আসছে, বাম অলিন্দে আসছে, তখন সেখানে কি হচ্ছে, আবার তোমার ভেন্ট্রিকল দুটো রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে, রিপোলারাইজ হয়ে যাচ্ছে। এখানে অপশন হচ্ছে পিউ তরঙ্গ। নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ইনসুলিন দ্বারা উদ্দীপ্ত হয়? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস। ইনসুলিনের কাজ হচ্ছে যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট করা, গ্লুকোজ ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট করবে, এটুকু এর কাজ এই পদ্ধতির মাধ্যমে। তারপর সেটাকে মাসেল এবং লিভার সেলে ডিপোজিট করছে।
তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিস পদ্ধতি থেকে, না গ্লুকোলাইসিস পদ্ধতি থেকে, এটা গ্লুকোলাইসিস, অর্থাৎ বেশি এর কাজ হচ্ছে যাতে গ্লুকোজগুলো ভেঙে যায় বেশি বেশি পরিমাণে। এবার ভাঙার পর এটাকে স্টোর করছে। আবার গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে আমার মেন কথা হচ্ছে যে গ্লুকোজগুলোকে ব্লাড থেকে সরাতে হবে। এবার সরানোর দুটো পদ্ধতি, হয় একটা গ্লাইকোজেনে কনভার্ট করে সেটাকে ডিপোজিট করতে হবে পেশি কোষ এবং রক্তকোষ কোষের মধ্যে, অথবা সেটাকে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সেটাকে ভেঙে আবার এনার্জি তৈরি করে দিতে হবে। এই দুটো পদ্ধতি। বা আরেকটা হতে পারে যেখানে লাইপোজেনেসিস হতে পারে, অর্থাৎ লিপিড গ্লুকোজগুলোকে লিপিডে কনভার্ট করার ফলে ফ্যাট সেলের মধ্যে সেটাকে ডিপোজিট করতে পারে। তো এখানে লাইপোলাইসিস না হয় লাইপোজেনেসিস হবে, গ্লুকোলাইসিস হবে এবং গ্লাইকোজেনেসিস হবে। তো কারেক্ট অপশনটা হয়ে গেল তোমার গ্লাইকোজেনেসিস। এই পদ্ধতিটি স্টিমুলেট করছে। তাহলে তিনটি পদ্ধতি স্টিমুলেট করে, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস যাতে গ্লাইকোজেন তৈরি হয়, একটা হচ্ছে লিপোজেনেসিস যাতে বেশি গ্লুকোজ হয় সেটা লিপিডে কনভার্ট হয়, ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি সেলগুলোতে বা অ্যাডিপোজ টিস্যুগুলোতে জমা হয়ে যায়, লিপোজেনেসিস। বা হতে পারে একটা গ্লাইকোলাইসিস। এই তিনটে পদ্ধতিকে স্টিমুলেট করে কে ইনসুলিন, নিজে কিছু করে না কিন্তু এটা স্টিমুলেট করছে সমস্ত পদ্ধতিগুলোকেও। কোশ্চেন নম্বর 13 বলছে নিম্নলিখিত কোন অ্যান্টিকোয়াগুল্যান্ট মানে যে রক্তকে জমাট বাঁধতে দিবে না, রক্তবাহের মধ্যে রক্ত সঞ্চিত হতে বাধা দেয়। তাহলে এটা আমরা দেখি যেমন আমাদের শরীরে যেমন হেপারিন রয়েছে, হেপারিনটা বাধা দেয়। তো এখানে হচ্ছে তোমার অ্যান্টিথ্রম্বিন 3, কারণ বাকিটা কি করছে, বাকিরা তোমার যেমন প্রোথ্রম্বিন, ব্লাডে উপস্থিত যে প্রোটিন প্রোথ্রম্বিন থাকে, প্রোথ্রম্বিন কি হয় প্রথমে থ্রম্বিনে কনভার্ট হয়। এই থ্রম্বিনটা গিয়ে তখন কাকে তোমার ফাইব্রিনোজেনকে তোমার ফাইব্রিনে কনভার্ট করে, যার ফলে তোমার ব্লাডের ক্লটটা হয়, ব্লাড ক্লট। তাহলে এই যে প্রসেস, তাহলে প্রোথ্রম্বিন কি করলো, ব্লাড ক্লটে হেল্প করলো, ফাইব্রিনোজেন ব্লাড ক্লটে হেল্প করলো, আর প্লাজমিনোজেন হচ্ছে ক্লটিং ব্লাডকে ভাঙতে সাহায্য করছে না। ক্লটিং ফাইব্রিনোজেন লাইসিস প্রক্রিয়া দুটি অংশ যা জমাট বাঁধা রক্তকে ভাঙতে সাহায্য করে বা জমাট বাঁধতে দেয় না, সেটা প্লাজমিনোজেন। রাইট অপশন অ্যান্টিথ্রম্বিন 3, এটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। এরপর হচ্ছে 14 নম্বর বলছে ফাইলেরিয়া লার্ভাকে শনাক্ত করা হয় কোন নমুনা থেকে, যকৃৎ থেকে, স্বাভাবিক রক্তস্মিয়ার, প্লীহা এবং মধ্যরাতের সঙ্গে প্রান্তের রক্তস্মিয়ার। কারণ মধ্যরাত বলতে কত, এখানে মোটামুটি আমাদের 10টা থেকে 2টোর মধ্যে, 10টা থেকে 10 PM থেকে 2 AM এর মধ্যে রাত্রিবেলা। কারণ এরা হচ্ছে এই সমস্ত যে উচেরিয়া ব্যাংক্রপ্টি রয়েছে, ফাইলেরিয়ার জীবনের নাম হচ্ছে উচেরিয়া ব্যাংক্রপ্টি। তো উচেরিয়া ব্যাংক্রপ্টি হচ্ছে প্রচণ্ড লাইট সেন্সিটিভ, তাই দিনের বেলা ওরা স্কিনের উপরের দিকে আসে না, এরা একবার ভিতরে আর্টারির মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু যখন রাত 10টা থেকে 2টো গভীর রাতের সময় ওরা প্রান্তীয় সমস্ত রক্তবাহের মধ্যে চলে আসে, সেই সময় ওদের ব্লাড স্যাম্পলটা কালেকশন করে তবে টেস্ট করতে হয়। অ্যান্সার হয়ে গেল ডি। 15 নম্বর কোয়েশ্চেন বলছে যে অ্যালার্জি বিক্রিয়াতে অংশগ্রহণকারী ইমিউনোগ্লোবুলিনটি হলো, দেখা যাক এটা হচ্ছে অ্যালার্জেন্স যারা আমাদের অ্যালার্জি তৈরি করে, ধরে নাও পোলেন হতে পারে, ডাস্ট হতে পারে, যে কোনো কিছু। এরা প্রথমে কি করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে কোথায় গেল, আমাদের লিম্ফোসাইট কোষে যাবে। এবার লিম্ফোসাইট কোষের মধ্যে যাওয়ার ফলে লিম্ফোসাইট কোষটা ব্রেকডাউন হয়ে হেল্পার টি সেল তৈরি করবে। এই হেল্পার টি সেল তখন বি সেলকে উদ্দীপ্ত করবে এবং সেখানে আইজি অ্যান্টিবডিজ তৈরি করবে। এরা তখন মাস্ট সেল কি করে, মাস্ট সেল মেনলি আমাদের হিস্টামিন এবং সাইটোকাইনিন ক্ষরণ করে এবং এই সমস্ত অ্যালার্জিগুলোকে ডিগ্র্যানুলেশনের মাধ্যমে নষ্ট করে দেয়। তো অ্যালার্জি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের হাইপার সেন্সিটিভিটি ছাড়া অন্য কিছু নয়। কোশ্চেন নম্বর 16 বলছে নিম্নলিখিত কোনটি বৃক্কের মেডালার অংশ নয়, মেডালার অংশ নয়, বৃক্কের মেডালা। কারণ এটা যদি বৃক্ক হয়, ধরে নাও
বৃক্ক হচ্ছে, তো এই বৃক্কের যে পার্টগুলো রয়েছে, একটা হচ্ছে বৃক্কের কর্টেক্স এবং বৃক্কের মেডালা পোর্শন রয়েছে। এটা হচ্ছে বৃক্কের মেডালা পোর্শন, বা এটা হচ্ছে কর্টেক্স পোর্শন। তো কর্টেক্স পোর্শনে কে থাকে? কর্টেক্স পোর্শনে তোমার থাকে এই যে আমাদের বিশেষ করে এই পার্টটুকু থাকে। হ্যান্ডলি লুপটা মেডালা অঞ্চলে থাকে, কিন্তু কর্টেক্স অঞ্চলে তোমার এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসগুলো থাকে। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এবার এটা কি? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস হচ্ছে এটা 3 ধরনের কোষ নিয়ে তৈরি থাকে। একটা ম্যাকুলা ডেন্সা নিয়ে, গ্র্যানুলার সেল নিয়ে এবং মেসেনজিয়াম এক্সট্রাগ্লোমেরুলার সেল। তো যেটা ম্যাকুলা ডেন্সা বাইরের দিকে কোষগুলো রয়েছে, ম্যাকুলা ডেন্সা, এটা কি করে? বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশনটাকে ডিটারমাইন করে, মানে ব্লাডের অসমোটিক প্রেসার মেনটেন করার জন্য। গ্র্যানুলার সেলগুলো মেনলি কি করে? রেনিন ক্ষরণ করে। আর এই যে তোমার মেসেনজিয়াম এক্সট্রাগ্লোমেরুলার সেল রয়েছে, এটা অ্যাপারেন্ট ইফারেন্ট আর্টারিয়াল মধ্যখানে যে ফাঁকা জায়গা, সেই জায়গাটাকে ফিল করে। কতদূর পর্যন্ত? মেসেনজিয়াম ইন্ট্রাগ্লোমেরুলার সেল, পিঙ্ক ভায়োলেট কালারের সেলগুলো সবগুলো থাকে তোমার কে? এটা হচ্ছে মেসেনজিয়াম এক্সট্রাগ্লোমেরুলার সেল। এবং এই জাক্সটাগ্লোমেরুলার সেলটা মেন কাজটা কী করে? যখন আমাদের ব্লাডের মধ্যে ডিহাইড্রেশন হয় বা সোডিয়াম ডেফিসিয়েন্সি হয়, তখন সেখানে আমাদের এই গ্র্যানুলার সেলগুলো থেকে রেনিন বলে হরমোনটা ক্ষরণ হয়। কিডনি থেকে রেনিন হরমোন ক্ষরণ হচ্ছে। এই রেনিন হরমোন তখন কি করছে? ইনক্রিজ রেনিন হরমোন, তখন লিভার থেকে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেন ক্ষরণ হচ্ছে, যেটা তোমার অ্যাঞ্জিওটেনসিন কি করছে? আবার লাংসকে বলছে অ্যাঞ্জিওটেনসিন 2 ক্ষরণ করার জন্য। অ্যাঞ্জিওটেনসিন প্রমোটিং কমপ্লেক্সের মাধ্যমে, কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 উৎপন্ন হচ্ছে। এটা ভেসো কনস্ট্রিকশন ঘটাচ্ছে, আর্টেরিয়াল ভেসো কনস্ট্রিকশন ঘটার ফলে কি হচ্ছে? তোমার রক্তপ্রবাহ সংকুচিত হচ্ছে বলে আমাদের ব্লাড প্রেশারটা হাই হচ্ছে। এবং এরপরে এই অ্যালডোস্টেরনকে তো এরপর আবার এই অ্যাঞ্জিওটেনসিন কি করছে? অ্যাড্রেনাল কর্টেক্সের উদ্দীপ্ত করার ফলে অ্যালডোস্টেরন ক্ষরণ করাচ্ছে, এবং অ্যালডোস্টেরন তার কিডনির উপরে ইনক্রিজ দ্য সোডিয়াম অ্যান্ড ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করছে। রিঅ্যাবজর্পশন করার ফলে ব্লাডের মধ্যে ওয়াটার এবং সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা বাড়ছে, যার ফলে মানে শরীরের ব্লাড প্রেশার এবং অসমোটিক ব্যালেন্সটা রেগুলেট হচ্ছে এই জাক্সটাগ্লোমেরুলার সেলের মাধ্যমে। স্পঞ্জের দেহ হলো স্পঞ্জের দেহ আসিমেট্রিক্যাল, রেডিয়াল সিমেট্রি, বাইলেটারাল সিমেট্রিক্যাল এবং বাইরেডিয়াল সিমেট্রিক্যাল। তো স্পঞ্জের দেহ হচ্ছে নর্মালি হচ্ছে আসিমেট্রিক্যাল, অর্থাৎ এদের অপ্রতিসম। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল স্পঞ্জ রয়েছে যাদের ক্ষেত্রে সেটা অরীয়ভাবে প্রতিসম হচ্ছে, যেমন সাইকনটা হচ্ছে একটা এক্সেপশন, যার ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি পাওয়া যায়। কিন্তু নর্মালি স্পঞ্জের দেহ হচ্ছে আসিমেট্রিক্যাল টাইপের। কোয়েশ্চেন নম্বর 18, যে ধরনের ব্যাকটেরিয়া আলোক শক্তির উৎস এবং CO2কে কার্বন উৎস হিসেবে ব্যবহার করে তা হলো কেমো অটোট্রোপ, ফটো অটোট্রোপ, তারপর হচ্ছে কি কেমো অর্গানোট্রোপ এবং ফটো অর্গানোট্রোপ। এখানকার হচ্ছে কি যে আলোকের শক্তির উৎস এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে কার্বনের উৎস হিসেবে ব্যবহার করছে, তারা হচ্ছে কারা? দেখা যাক কেমো অটোট্রোপ মানে কি হচ্ছে। কেমো অটোট্রোপ মানে যারা ইনঅর্গানিক। কেমো অর্গানোট্রোপ হচ্ছে যারা অর্গানিক সাবস্ট্যান্স কি করছে? অর্গানিক মানে টেক্স ইনঅর্গানিক কেমিক্যালস, এরা সব ইনঅর্গানিক। কেমোঅটোট্রোপ যেটা ইনঅর্গানিক সাবস্টেন্সকে তোমার এদের ইলেকট্রন এবং এনার্জির সোর্স হিসেবে ব্যবহার করছে। তারপর কেমো অর্গানোট্রোপ হচ্ছে এনার্জি এবং ইলেকট্রনের সোর্স অক্সিডেশন অফ অর্গানিক কম্পাউন্ড। এরা কি করছে? অক্সিডেশন অফ অর্গানিক কম্পাউন্ডকে ব্যবহার করছে, এখানে ইলেকট্রন এবং সোর্স উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার তো ফটো অর্গানোট্রোপটা হচ্ছে লাইট হচ্ছে এদের এনার্জির সোর্স, এবং যেগুলো অর্গানিক কম্পাউন্ড যেমন ফ্যাটি অ্যাসিড হতে পারে, যেমন অ্যালকোহল হতে পারে, সাকসিনেট, এদের এই সমস্ত জিনিসগুলোকে ওরা কি করছে? ইলেকট্রন সোর্স হিসেবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসলে একমাত্র ফটো অটোট্রোপস।
যারা হচ্ছে লাইট, তারা কি করছে, CO2 কার্বন সোর্স ব্যবহার করা হচ্ছে এবং আলোকে এনার্জির সোর্সে ব্যবহার করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্লাজমিডের চরিত্র নয়? স্বাধীনভাবে প্রতিরোধী করার সক্ষম, রাইট। সর্বদা পোষক জিনোমের সংযোগ থাকে। আর ফ্যাক্টর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিন বহন করে, ঠিক বহন করে। বৃত্তাকার এবং আকার হয়ে থাকে, এরা বৃত্তাকার কিন্তু নট রেখাকার, রেখাকার এরা হয় না, অর্থাৎ লিনিয়ার কোনো সময় হতে পারে না। প্লাজমিড সর্বদা হচ্ছে সার্কুলার হয়ে থাকে, চক্রাকার হয়ে থাকে। তো এখানে তোমার অপশনটা হয়ে গেল হয় না। তো এটা ভুল অ্যান্সার যদি বলা হয় তাহলে এটা ডি নম্বর অ্যান্সারটা ভুল হতে পারে। এবং এরা হচ্ছে তিন ধরনের প্লাজমিড আমরা পাই। একটা হচ্ছে TI প্লাজমিড, যেটা টিউমার ইনডিউস করে। RI প্লাজমিড, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স জিন বহন করে। আর একটা হচ্ছে F প্লাজমিড, ফার্টিলিটি ফ্যাক্টর বহন করে। 20 নম্বর কোয়েশ্চেন বলছে মিনামাটা এবং ইটাইটাই রোগের কারণগুলো হলো যথাক্রমে এ পারদ, ক্যাডমিয়াম। পারদ হচ্ছে মিনামাটা, ক্যাডমিয়াম হচ্ছে তোমার ইটাইটাই রোগের কারণ। এ নম্বরটা কারেক্ট অপশন। 21 নম্বর বলছে ঘর্ম নিঃসরণ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কোন বিভাগটি কাজ করে? সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিক, প্যারাসিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক, প্যারাসিম্প্যাথেটিক প্রি গ্যাংলিওনিক, সিম্প্যাথেটিক কোলিনার্জিক। তাহলে এখানে কারেক্ট অপশনটা হচ্ছে সিম্প্যাথেটিক কোলিনার্জিক। কারণ নর্মালি সিম্প্যাথেটিক সিস্টেমটা হয় অ্যাড্রেনার্জিক। নর্মালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড দ্বারা রেগুলেট হয়। কিন্তু এক্সেপশনাল ক্ষেত্রে, অর্থাৎ এক্সেপশন বলতে ঘর্ম নিঃসরণ প্রক্রিয়ার ক্ষেত্রে এক্সেপশন দেখা যায়, যেখানে সিম্প্যাথেটিক কিন্তু এর অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে রেগুলেট হয়ে থাকে। কোয়েশ্চেন নম্বর 22, অপ্রোটিন জাতীয় উৎসেচক হলো অ্যামাইলেজ, লাইপেজ, রাইবোজাইম এবং ট্রিপসিন। একমাত্র রাইবোজাইম হচ্ছে এখানে অপ্রোটিন, কারণ রাইবোজাইম হচ্ছে RNA যখন এনজাইম হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তখন সেটাকে আমরা রাইবোজাইম বলে থাকি। তাহলে কোয়েশ্চেন নম্বর 23 যেটা বলছে লিপিড সংশ্লেষের জন্য যে কোষীয় অঙ্গাণু দায়ী তা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু এবং মাইটোকন্ড্রিয়া। আমরা সবাই জানি যে আমাদের প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। লিপিড সিনথেসিস এবং কার্বোহাইড্রেট সিনথেসিস হয় কোথায়? সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক। এখানে লিপিড সিনথেসিস হচ্ছে। গলগি বস্তুর কাজ হচ্ছে ক্ষরণ, সিক্রেশন বা যে কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের কাজটা হচ্ছে গলগি বস্তু। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল, পাওয়ার হাউস। সো কারেক্ট অপশন হচ্ছে অপশন নম্বর বি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে তোমার লিপিড সংশ্লেষের জন্য দায়ী। কোয়েশ্চেন নম্বর 24 বলছে একটি শক্তি পিরামিডের যে স্তরে সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যায়, তাহলে আমরা এখানে শক্তি পিরামিডে যে লক্ষ্য করি, তো সানলাইটকে ডাইরেক্ট অ্যাবজর্ব করছে কে? সে অ্যাবজর্ব করছে প্ল্যান্টরা। কারণ পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, সানলাইট। এবার এই সানলাইটকে অ্যাবজর্ব করছে প্রডিউসাররা। সুতরাং প্রডিউসার হচ্ছে সবচেয়ে বেশি অ্যামাউন্টের শক্তি মানে জোগাড় করে, দ্যাট ইজ তারা হচ্ছে প্রডিউসার, হচ্ছে এখানে কারেক্ট অপশন। তারপর তখন এবং সেই প্রডিউসার থেকে প্রত্যেকের ট্রপিক লেভেলে লিন্ডম্যানের 10% মানে ল হিসেবে এনার্জি ট্রান্সফার হয়ে থাকে। কোয়েশ্চেন নম্বর 25 says অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটার সক্রিয় উপাদানের রাসায়নিক প্রকৃতি হলো কিরকম? ডাইস্যাকারাইড, ডাইটারপিনয়েড, ডাইপেপটাইড, ডাইনিউক্লিওটাইড। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে ডাইটারপিনয়েড, অ্যান্ড্রোগ্রাফিলয়েড, গ্রাফোলিড। ডাইটারপিনয়েড অ্যান্ড্রোগ্রাফিলিড হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটার প্রধান উপাদান। তারপর অন্যান্য যে সমস্ত আরো কম্পাউন্ডগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ডিঅক্সি অ্যান্ড্রোগ্রাফিলিড, ডিঅক্সি
অ্যান্ড্রোগ্রাফোলিড, যেটা তোমার মেনলি কালমেঘ গাছের যে বিটার টেস্ট অর্থাৎ তিক্ততা বিটার টেস্টের জন্য দায়ী, ডিঅক্সি অ্যান্ড্রোগ্রাফোলিড। আরেকটা হচ্ছে তোমার নিও অ্যান্ড্রোগ্রাফোলিড, এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডগুলো সেখানে পাওয়া যায়। কোয়েশ্চেন নম্বর 26 says, যে ধরনের ইনভার্সনের ফলে ইনভার্সন খণ্ডকটি সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তাকে বলা হয় প্যারাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, পেরিসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। এটা হচ্ছে এখানে যেমন এখানে অ্যাসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক, এটা হচ্ছে কি তোমার সেন্ট্রোমিয়ার অবস্থান হিসেবে ক্রোমোজোমের ভাগ, এটা হচ্ছে অ্যাসেন্ট্রিক, যেখানে সেন্ট্রোমিয়ার থাকবে না। অ্যাক্রোসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ারটা প্রান্তের দিকে থাকবে, তখন সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক আমরা বলে থাকি। তাহলে বাকি মিউটেশনের যে কাজটা সেটা হচ্ছে প্যারাসেন্ট্রিক বা পেরিসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে ডুপ্লিকেশনটা, কোনো একটা অংশের ডুপ্লিকেশন যখন কি হবে সেন্ট্রোমিয়ারের বাইরে হবে তখন প্যারাসেন্ট্রিক। আর এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক, যেখানে এটা সেন্ট্রোমিয়ার এবং এই সেন্ট্রোমিয়ারের বাইরের কোনো একটা অংশে সেটা চেঞ্জ হয়েছে। ওকে, কিন্তু যখন আমার সেন্ট্রোমিয়ার সমেত হবে তখন সেটাকে বলা হয় পেরিসেন্ট্রিক। এখানে ABCD ছিল, সেটা উল্টে DCB হয়ে গেছে পার্টটা, অর্থাৎ ইনভার্সন হয়েছে, উল্টে গেছে। সেটা যখন সেন্ট্রোমিয়ার সমেত উল্টাবে তখন সেটাকে আমরা পেরিসেন্ট্রিক বলে থাকি। তাহলে অ্যান্সারটা হয়ে গেল তোমার হচ্ছে পেরিসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার সমেত যখন ইনভার্সন হবে সেটা পেরিসেন্ট্রিক বলি। কোশ্চেন নম্বর 27 বলছে থাইরোগ্লোবিউলিনের জৈব সংযুক্তিতে কোনটি প্রয়োজন? তো আমরা যত জানি থাইরয়েড যত রিলেটেড যত ব্যাপার আছে সেখানে কি থাকবে, আয়োডিন থাকবে। তো আয়োডিন এখানে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে দেখো টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডটা অর্গানিফিকেশন বা পরাক্সিড এনজাইমের মাধ্যমে আয়োডিনকে যুক্ত করার ফলে এখানে মোনো আয়োডোটাইরোসিন উৎপন্ন হচ্ছে। মোনো আয়োডোটাইরোসিন থেকে ডাই আয়োডোটাইরোসিন তৈরি হলো, এবং মোনো আর ডাই দুটো মিলে গিয়ে ট্রাই আয়োডোটাইরোসিন এবং টেট্রা আয়োডোটাইরোসিন ফর্মেশন করে। Question number 28 says, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ থাকে, ঠিক এটা। কেবলমাত্র মায়ের থেকে বংশগত সূত্র প্রাপ্ত হয়, যেটাকে আমরা ম্যাটারনাল ইনহেরিটেন্স বলে থাকি, যেটাকে বলা হয় কি ম্যাটারনাল ইনহেরিটেন্স বলা হয়। এবং হচ্ছে কি একতন্ত্রী লিনিয়ার ডিএনএ না, এটা ফলস, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএটা সেটা হচ্ছে প্রোক্যারিওটিক ক্যারেক্টারিস্টিক্স বহন করে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়োটিক সেল অর্গানেলস বলা হয়ে থাকে। মানে এর মধ্যে এই যে ডিএনএ, সেই ডিএনএটা এবং রাইবোজোম যে রয়েছে সেগুলো কি কার মতো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বহন করে। সেল অর্গান বলা যায় যে ব্যাকটেরিয়া থেকে এই সমস্ত জিনিসের তৈরি হয়েছে, বিশেষ করে মেটাজোম থেকে। হিস্টোন বিহীন প্রোটিন থাকে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এবং হিস্টোন প্রোটিন বিহীন, এটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক ক্যারেক্টারিস্টিক্স বহন করে। এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে হচ্ছে টোটাল 37 খানা জিন থাকে এবং সঙ্গে কি এর মধ্যে তোমার দুটো জিন কোড হচ্ছে কার দ্বারা, রাইবোজোমাল আরএনএ এর জন্য কোডিং থাকে, এবং বাকি 22 খানা জিন থাকে তোমার টিআরএনএ এর জন্য কোড থাকে, এবং 13 খানা জিন যেখানে এনার্জি প্রোডাকশনে হেল্প করে। তাহলে এখানে ভুল আনসারটা হচ্ছে সি নম্বর, একতন্ত্রী লিনিয়ার ডিএনএ, বাকিগুলো এখানে ঠিক অ্যান্সার বলা হচ্ছে।
29 নম্বর বলছে পিত্তথলির সংকোচনের মাধ্যমে পিত্তক্ষরণ বৃদ্ধি করে এরকম হরমোনের নাম ভিআইপি, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে। তাহলে এর কারেক্ট অপশন হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন কি করে? পিত্তস্থলীর সংকোচনের মাধ্যমে বাইল সল্ট সিক্রেশনটাকে বৃদ্ধি করে, যেটা আমাদের কোথায়? ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে থাকে। ডিওডিনাম অংশ, ডিওডিনাম অংশে পাওয়া যায়। এরপরে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিনটা কি হরমোন? গ্যাস্ট্রিন হচ্ছে কি জি সেল থেকে তৈরি হয়। গ্যাস্ট্রিন জি সেল। জি সেল কোথায়? স্টোম্যাক বা পাকস্থলী জি সেল থেকে তৈরি হয়। এটার মেন কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ক্ষরণ করা বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি খুব বেশি ক্ষরিত হয় তাহলে আমাদের দেখা যায় গ্যাস্ট্রিনোমিয়া। গ্যাস্ট্রিনোমা বলে একটা সিমটমস দেখা দেয়, গ্যাস্ট্রিনোমা, যেটাকে আমরা জোলিঞ্জার এলিসন সিন্ড্রোম, জোলিঞ্জার এলিসন সিন্ড্রোম, জোলিঞ্জার এলিসন সিন্ড্রোম বলে থাকি, সিন্ড্রোম বলা হয়ে থাকে। যার ফলে হচ্ছে আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর হয়ে যায়। প্রোটন পাম্প অ্যাসিড ব্যালেন্সের যে অ্যাসিডের যে ব্যালেন্স মেনটেন থাকে সেটা ইনহিবিশন হয়ে যায়, অ্যাসিডিটি ইনক্রিজ হয় না। কারণ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? আমাদের পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে, পেপসিনে কনভার্ট করে। তারপর হচ্ছে কি সিক্রেটিন। সিক্রেটিন হচ্ছে একটা পেপটাইড হরমোন যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে ক্ষরণ হয়। সিক্রেটিনটা স্মল ইন্টেস্টাইন থেকে ক্ষরণ হচ্ছে। এর কাজ হচ্ছে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে, প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করা সাহায্য করা। স্টিমুলেট প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে তোমার কি করছে? প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি এটা বাইকার্বনেটকে রিলিজ করে, যার ফলে আমরা কি করি? আমাদের শরীরে পাকস্থলী থেকে আসা যে অ্যাসিড, সেই অ্যাসিডটা অনেকটাই নিউট্রালাইজ হয়ে যায় এবং বাইল পিগমেন্টকে রিলিজে সাহায্য করে, বাইল পিগমেন্টকে রিলিজে সাহায্য করে। কারণ যখন তোমার বাইকার্বনেট আয়ন মেশানো হলো ক্ষুদ্রান্তে এসে, তখন অ্যাসিড লেভেলটা নিউট্রালাইজ হলো এবং সেই পিএইচ লেভেলটা কি করবে? গল ব্লাডারকে সংকুচিত করবে এবং প্যানক্রিয়াসকে সংকুচিত করবে এবং সেখান থেকে ক্ষরণে সাহায্য করবে। আর এটা হচ্ছে ভিআইপি। ভিআইপিটা হচ্ছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। এটা কি হচ্ছে? এটাকে মানে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। নিউরোট্রান্সমিটার অ্যান্ড অলসো হরমোন, দুটো হিসেবে এরা কাজ করে। এরা কি করে? ডাইজেশনকে রেগুলেট করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, রিজর্পশন এবং ইমিউন রেসপন্স, রিপ্রোডাক্টিভ ফাংশনকেও সাহায্য করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইমিউন মডুলেটরি প্রপার্টি রয়েছে তার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং ইমিউনো মডুলেটরি প্রপার্টিও রয়েছে এই ভিআইপির। নেক্সট কোয়েশ্চেন বলছে রক্তে এবিও গ্রুপ করা হয় কিসের ভিত্তিতে? লোহিত রক্তকণিকার আবরণীতে এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতিতে, লোহিত রক্তকণিকার আবরণীতে এ, বি এবং ও অ্যান্টিজেনের উপস্থিতিতে, শ্বেত রক্তকণিকার আবরণীতে এ, বি ও অ্যান্টিজেনের অনুপস্থিতিতে, সিরামে এ, বি ও অ্যান্টিজেনের উপস্থিতি। তাহলে কারেক্ট অপশন হচ্ছে লোহিত রক্তকণিকা যে রয়েছে, সেই লোহিত রক্তকণিকা চারপাশে যে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ সেগুলো আসলে কি? এ অ্যান্টিজেনের ক্ষেত্রে মানে ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে এখানে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন বলে একটা অ্যান্টিজেন রয়েছে। কিন্তু যখন আমি বি অ্যান্টিজেন আসবো সেখানে শুধুমাত্র গ্যালাক্টোস্যামিন থাকবে এবং এই অ্যান্টিজেনটার উপস্থিতির জন্যই আমরা ব্লাড গ্রুপ এ এবং বি কে ভাগ করে থাকি। এই অ্যান্টিজেনটাকে অ্যাগ্লুটিনেজেন বলা হয়ে থাকে।
কোয়েশ্চেন নাম্বার 31 বলছে নিম্নলিখিত কোন রক্তবাহে রক্তপ্রবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক। এখানে বলা হয় প্রান্তীয় বাধা হচ্ছে, দেখো এখানে যে আর্টেরিয়াল, এটা হচ্ছে আর্টারি ধমনী, এটা হচ্ছে শিরা। আর্টারি থেকে বেরিয়েছে আর্টেরিয়াল এবং শিরা ভেন থেকে বেরিয়েছে ভিনিউলস, আর দুটো পরস্পর যুক্ত হয়ে ক্যাপিলারি রক্তজালক তৈরি করেছে। তো এখানে যে আর্টেরিয়াল রয়েছে তার যে মধ্যকার অংশটা সেটা সরু হয়, কিন্তু এদের মাসল অর্থাৎ টিউনিকা মিডিয়া যেটা রয়েছে সেটা অনেকটাই থিকন হয়। টিউনিকা ইন্টিমা এবং টিউনিকা অ্যাডভেন্টিসিয়া এর মধ্যবর্তী টিউনিকা মিডিয়াটা অনেকটা বেশি থিকেন হয়। এই থিকেন হওয়ার জন্য এর ভিতরে লুমেনটা সরু হওয়ার জন্য তোমার কি হয়, সবচেয়ে বেশি এখানে কি হয়, প্রান্তীয় বাধা তৈরি হয়। তার কারেক্ট অপশন হচ্ছে আর্টেরিয়ল। কোশ্চেন নম্বর 32, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার যার উপর নির্ভর করে না। হিমোগ্লোবিন মানে কি, যখন আমাদের হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত করবে তখন সেখানে অক্সি হিমোগ্লোবিন যৌগ ফর্মেশন হবে এবং সেটা তখন ট্রান্সপোর্ট হবে বিভিন্ন কোষে ট্রান্সপোর্ট হবে। এবার এই যে যুক্ত হওয়াটা নির্ভর করে কার উপরে, তার জন্য একটা হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রয়েছে, যার কার্ভের রাইটের যত তুমি এই রাইটের দিকে যাবে, লেফটের দিকে যাবে, তত এখানে মানে ইনক্রিজ এফিনিটি ফর অক্সিজেনের প্রতি আসক্তি বাড়বে হিমোগ্লোবিনের। যত রাইটের দিকে শিফট হবে তত অক্সিজেন মানে এর হিমোগ্লোবিন যুক্ত হওয়ার আসক্তি কমবে। তো যখন রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, যখন অ্যাসিডের পরিমাণ কম থাকে, যখন 2,3-ডাইফসফোগ্লিসারাইডের পরিমাণ কম থাকে, যখন টেম্পারেচার পরিমাণ কম থাকবে, তখনই একমাত্র হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে ভালোভাবে বাইন্ড করে ট্রান্সপোর্ট হতে পারবে। কিন্তু যখনই রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে এবং 2,3-ডাইফসফোগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, তখন কিন্তু ডিসোসিয়েশন হবে। তো এখানে বোঝা যাচ্ছে কি যে রক্তচাপ হচ্ছে এর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চন নম্বর 33, পলিনিয়া তৈরি করা যে গোত্রের চারিত্রিক বৈশিষ্ট্য তা হলো পোয়েসি, অ্যালেসম্যাটিসি, অর্কিডেসি এবং হচ্ছে তোমার অর্কিডেসি এবং নিমফেসি। আসলে পলিনিয়ামটা হচ্ছে কি, এই যে পোলেনের চেম্বার যেখানে অনেকগুলো পোলেন একসঙ্গে থাকতে পারবে এবং সেই পলিনিয়ামটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে অ্যাসক্লেপিডেসি বলে একটা ফ্যামিলি, অ্যাসক্লেপিডেসি, যেটা আমরা এর এক্সাম্পল হচ্ছে ক্যালোট্রোপিস প্রোসেরা, ক্যালোট্রোপিস মানে আকন্দ যেটা বলছি আমরা প্রোসেরা, সেটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক ফিচার পলিনিয়ামের। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অ্যালিসমেটিসের অ্যাসক্লেপিডেসির এক্সাম্পলটা নেই, তাই এখানে অ্যান্সার হচ্ছে অর্কিডেসি। অর্কিডেসির মধ্যে তোমার এই পলিনিয়ামটা পাওয়া যায়। কোয়েশ্চেন নম্বর 34, কোন কোডন জোড়া যথাক্রমে আরম্ভ কোডন এবং সমাপ্তি কোডন। তো আরম্ভ কোডন বলতে এইউজি হচ্ছে মিথিওনাইন, যেটা আমাদের কি হচ্ছে স্টার্ট কোডন, অর্থাৎ যেখানে প্রোটিন সিনথেসিস শুরু হচ্ছে। আর ইউএএ হচ্ছে ইউএজি এন্ড ইউজিএ। তাহলে ওকার অ্যাম্বার অ্যান্ড ওপাল, এরা কোনো অ্যামাইনো অ্যাসিডের বার্তা বহন করে না, তাই এরা হচ্ছে নিষ্ক্রিয় এবং এটাকে স্টপ কোডন বলা হয়ে থাকে। তো অ্যান্সার হচ্ছে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 35 বলছে একটি জলজ বিষম রেণু পশু টেরিডোফাইটের উদাহরণ দাও। বিষম মানে হেটেরোস্পোরাস মানে দুটো আলাদা টাইপের রেণু যেখানে তৈরি হবে সেটাকে আমরা হেটেরোস্পোরাস বলে থাকি। তো হেটেরোস্পোরাস টেরিডোফাইটের এক্সাম্পল হয়ে গেলে কি, সেলাজিনেল্লা, স্যালভিনিয়া, মার্সেলিয়া, অ্যাজোলা, এরা হচ্ছে তোমার হেটেরোস্পোরাস ফার্ন, হেটেরোস্পোরাস, যে দুটো ভিন্ন ধরনের তোমার পরাগণ তৈরি হবে। কিন্তু যখন হোমোস্পোরাসের ক্ষেত্রে আসবো তখন
ইকুইজিটাম, লাইকোপোডিয়াম, ড্রাইপটেরিস, এগুলো হচ্ছে হোমোস্পোরাস টাইডোফাইট, যাদের একটাই মাত্র এক ধরনের শুধুমাত্র রেণু তৈরি হয়, হোমোস্পোরাস। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলা হচ্ছে হেটেরোস্পোরাস ফার্ন। ড্রাইপটেরিস হলো তোমার হোমোস্পোরাস। সেলাজিনাল্লা সেটা হচ্ছে তোমার এই মানে সেলাজিনাল্লাটা হচ্ছে তোমার হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস এবং সাইলোটাম, সাইলোটাম তো তোমার হচ্ছে কি সাইলোটাম। তবে এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে অ্যাকোয়াটিক। সেলাজিনাল্লা তোমার হেটেরোস্পোরাস, আবার তোমার অ্যাজোলা হেটেরোস্পোরাস, কিন্তু এখানে অ্যাজোলা হচ্ছে কারেক্ট অপশন, কারণ অ্যাজোলাটা হচ্ছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক, সেলাজিনাল্লাটা কিন্তু অ্যাকোয়াটিক নয়। কোয়েশ্চেন নম্বর 36 সেজ নিম্নলিখিত কলাপালন পদ্ধতিগুলির মধ্যে কোনটি ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে আমার একমাত্র মেরিস্টেমেটিক কালচার। তো ভাজক কলার যখন কর্ষণ করব, বিশেষ করে যখন এপিক্যাল পোর্শন, এপিক্যাল মেরিস্টেম অগ্রস্থ ভাজক কলা যখন আমি কাল্টিভেট করব, তখন সেখানে ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি হবে। কেন? কারণ এপিক্যাল বা অগ্রস্থ ভাজক কলার কোষগুলো খুব দ্রুত বিভাজিত হওয়ার জন্য সেখানে কিন্তু ভাইরাস নিজের অনুকূল পরিবেশ পায় না বলে সেখানে গ্রো করতে পারে না। তাই একটা ভাইরাস ফ্রি প্ল্যান্ট পেতে গেলে আমাদেরকে ভাজক কলার কর্ষণ করতে হবে। কোশ্চেন নম্বর 37, মাইকেলিস ধ্রুবক বলতে বোঝায় কি? উৎসেচক এবং যৌগকের বিক্রিয়ার সর্বাধিক গতিবেগের মান, অর্ধ সর্বাধিক বিক্রিয়া যৌগকের গাঢ়ত্ব, অর্ধ সর্বাধিক বিক্রিয়া উৎসেচকের গাঢ়ত্ব, বিক্রিয়ালব্ধ উৎপাদের প্রতি উৎসেচকের আসক্তি। এবার আমরা দেখি যে নর্মাল বিক্রিয়া কি এনজাইম কি করে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, যে তৈরি করে কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। এবার আলটিমেট এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হয়। ক্লিয়ার? এবার এই এনজাইমের সঙ্গে যে সাবস্ট্রেটের আসক্তি, সে আসক্তি নির্ভর করে কেএম এর উপরে, এই কেএম বা মাইকেলিস কনস্ট্যান্টের উপরে। কেএম এর মান যত বেশি কম হবে তত বেশি এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে এফিনিটি বাড়বে বা আসক্তি বাড়বে। এটা ফর্মুলা মনে রাখবে, যত কেএম এর মান কম হবে তত এনজাইমের প্রতি সাবস্ট্রেটের আসক্তি তত বাড়বে এবং তত বেশি রিঅ্যাকশন দ্রুত হবে। তো কেএমটা হচ্ছে হাফ অফ দ্য ভিম্যাক্স, হাফ অফ দ্য ভিম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম যে ভেলোসিটি থাকবে সে ম্যাক্সিমাম ভেলোসিটির 50% যখন হবে, অর্থাৎ যখন 50% সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হবে তখন সেটাকে আমরা কেএম বলে উপর করে। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হাফ ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে তোমার মাইকেলিস কনস্ট্যান্টের নির্ধারক। কোয়েশ্চেন নম্বর 38 সেজ এরোবিক ট্রেনিং এর পর যে শারীরবৃত্তীয় পরিবর্তনটি সাধারণভাবে দেখা যায়, কারণ এরোবিক ট্রেনিং যখন আমরা করি তখন পেশিগুলোর কাজ খুব বেশি ফাস্ট হয়। পেশিগুলোর কাজ ফাস্ট হলে সেখানে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং সেই পেশিগুলোকে এনার্জি দেওয়ার জন্য সেখানে প্রচুর অক্সিজেন সাপ্লাই হয় এবং সেখানে তোমার শ্বসন বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে হয়ে থাকে বলে শ্বসন করতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা সেখানে বৃদ্ধি পায়। বলে কোন উভচর প্রাণীটি উপাঙ্গবিহীন? তো উপাঙ্গবিহীন হচ্ছে ইকথিওফিশ। ইকথিওফিশ হচ্ছে একটা উপাঙ্গবিহীন প্রাণী, ইকথিওফিশ। এটা একটা হচ্ছে লিম্বলেস অ্যাম্ফিবিয়ান কমনলি নোন অ্যাজ ক্যালসিলান্স, সিসিলান্স, এটা বলা হয় সিসিলান্স। সিসিলান্স বলা হয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের অ্যাম্ফিবিয়ান। তারপর তার অ্যান্সার হয়ে গেল কোনটা? অ্যান্সার হয়ে গেল এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা ইকথিওফিশ একটা হচ্ছে এ। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 40 নম্বর কি বললো?
প্রোটিনের কোন ধরনের গঠনে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে? তাহলে এখানে দেখো প্রোটিনের সিম্পল স্ট্রাকচার, দ্যাট ইজ প্রাইমারি স্ট্রাকচার, একটা সিঙ্গেল চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। যখন সেকেন্ডারি স্ট্রাকচার যখন আলফা হেলিক্স বিটা সিড আসলো, টারসারি স্ট্রাকচারে কি আলফা হেলিক্স বিটা সিড দুটো মিক্সড করে একটা ক্যারেক্টার তৈরি করলো, যেমন মায়োগ্লোবিন। এরপর কি কোয়াটার্নারি স্ট্রাকচার দেখতে পাবে, যেখানে কি হচ্ছে যে এরকম এই যে মায়োগ্লোবিনের মতো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এরা 4টা তৈরি হচ্ছে। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আলফা 2 বিটা 2 দিয়ে তৈরি হবে। তো সবচেয়ে বেশি পরিমাণে তোমার পলিপেপটাইড শৃঙ্খল থাকবে সেটা হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচারে। কোয়েশ্চেন নম্বর 41 সেজ ভারতবর্ষের যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেখানে নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠী পাওয়া যায়? তাহলে এক নম্বর হচ্ছে হাতি, 2 শৃঙ্গ গন্ডার এবং মহিষ সিংহ। এর মধ্যে 2 শৃঙ্গ গন্ডারটা পাওয়া যাচ্ছে কোথায়? সাউথ আফ্রিকায়। তো এটা ভারতীয় না। তারপর ট্যাপির, জাগুয়ার, ওপসাম। ট্যাপির, জাগুয়ার এবং ওপসাম এটা হচ্ছে কি সাউথ অ্যান্ড মিডল আমেরিকাতে পাওয়া যাচ্ছে। মিডল আমেরিকাতে, এটাও হবে না। হাতি, 1 শৃঙ্গ গন্ডার, বাঘ সিংহ, এটা হচ্ছে কারেক্ট অপশন। ক্যাঙ্গারু, কোয়াল, ওমব্যাট, ওপসাম। ক্যাঙ্গারু এগুলো শুধু আমাদের কোথায় হচ্ছে অস্ট্রেলিয়ান রিজনে দেখতে পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়া রিয়ালমে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো। অস্ট্রেলিয়া। কারেক্ট অপশন হলো সি। কোয়েশ্চেন নম্বর 42, যেটা আমরা বলছি ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন। তো ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন বিজ্ঞানী সিবি ব্রিজ একটা পরীক্ষা তৈরি করেন। তার মতে মানে মৌমাছির বা ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন শুধুমাত্র এক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড না, সেটা হচ্ছে X/A, অর্থাৎ এক্স ক্রোমোজোম বা অটোজোমের যে রেশিও হবে সেই রেশিওর উপর ডিপেন্ড। এই জন্য সে কি করে, একটা ট্রিপ্লয়েড ফিমেলের সঙ্গে একটা ডিপ্লয়েড মেলের ক্রস করে। ট্রিপ্লয়েড ফিমেল থেকে যে গ্যামেটগুলো তৈরি হওয়ার চান্স থাকে 2A + XX + A + X, আর 2A + X A + XX, ক্লিয়ার? এবং 2A + XY A + X এবং A + Y হচ্ছে তোমার গ্যামেট। এবার এই গ্যামেটগুলো যখন ক্রস করানো হবে তখন দেখতে পাচ্ছি এখানে 3খানা তোমার এক্স রয়েছে, 3টে অটোজোম রয়েছে, অর্থাৎ 3/3 এক্স ক্রোমোজোম বাই অটোজোম। রেজাল্ট হচ্ছে 1। যখন এটার মান হবে 1 তখন সেটা হচ্ছে, যখন X/A রেশিওর মানটা 0.5 হবে তখন সেটা হচ্ছে মেল। যখন তোমার হচ্ছে কি 1 হবে তখন সেটা ফিমেল। আর 0.5 থেকে 1 এর মধ্যবর্তী স্থান হলে ইন্টারসেক্স, আবার 1 এর বেশি হলে মেটা ফিমেল হয়, আবার 0.5 এর কম হয়ে গেলে তোমার মেটা মেল হয়ে থাকে। অর্থাৎ এখানে তোমার X/A হচ্ছে পুরুষ মাছির জন্মগ্রহণের জন্য এক্স ক্রোমোজোম অটোজোম অনুপাত। মেল হতে গেলে কি হতে হবে, আমাকে X/A সমান 0.5 হতে হবে। অর্থাৎ এখানে তোমার কি হচ্ছে এক্স ক্রোমোজোম 2 এক্স ক্রোমোজোম অটোজোমের সংখ্যা 2:1 1:2। তাহলে কত হবে দেখো, এখানে মেল বলছে 0.5, তাহলে এখানে অবশ্যই আমাকে 1/2 হতে হবে, তবে এখানে আমি 0.5 পাবো। অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 43 বলতে চাইছে ক্যালাসের অভ্যন্তরীণ ফ্যাক্টর যে কোষ থেকে খরিত হয়। ক্যাসেলের অভ্যন্তরীণ ফ্যাক্টর এটা আমাদের পাকস্থলীর মধ্যে থাকে, যেটা ভিটামিন B12 কে শোষণ করে, যার ফলে আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় না। তো এটা কি প্যারাইটাল কোষে থাকে, আমাদের কোথায় থাকছে প্যারাইটাল সেলে থাকে। অ্যান্সারটা হচ্ছে কি প্যারাইটাল সেল। তাহলে চিপ সেল কি করে, যেটা হচ্ছে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা আসলে এক ধরনের গ্লাইকোপ্রোটিন প্রোডিউসড বাই প্যারাইটাল সেল ইন দ্য স্টোমাক দ্যাট অ্যাবজর্ব ভিটামিন B12, যেটা অ্যাবজর্ব করে কি মেনলি ভিটামিন B12, এটা কোবালামিন, ওকে, হুইচ ইজ ভাইটাল ফর RBC ফর্মেশন এন্ড প্রিভেন্টিং কন্ডিশন লাইক পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে যদি আমাদের প্যারাইটাল সেলটা নষ্ট হয়ে যায় বা ক্যাসেল ইন্ট্রিনসিক বা ফ্যাক্টরটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, সেখানে পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে। পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে, দেখা দিবে। তাহলে চিপ সেলটা কি করছে, চিপ সেলের কাজ হচ্ছে যেটা
পেপসিনোজেন ক্ষরণ করা, এটা চিপ সেলের কাজ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করছে এটা। গবলেট সেলের কাজ হচ্ছে মিউকাস সেল ক্ষরণ করা, মিউকাস ক্ষরণ করা। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন কাজ করা, ইনসুলিন অ্যান্ড অ্যামাইলিন, ইনসুলিন করছে প্লাস অ্যামাইলিন বলে আরেকটা পেপটাইড হরমোন ক্ষরণ করছে, যেটা আমাদের ব্লাড প্রেশারকে ডিক্রিজ, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে ডিক্রিজ করে রাখছে। কোয়েশ্চেন নম্বর 44 says অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশে কোন অংশটি অনুপস্থিত? অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশে কোন অংশটি? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, এগুলো সবগুলোই প্রেজেন্ট রয়েছে, কিন্তু প্যারাফলিকুলার কোষটা অ্যাবসেন্ট থাকে। কারণ প্যারাফলিকুলার কোষ রয়েছে এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডে রয়েছে, এবং এর কাজ হচ্ছে ক্যালসিটোনিন ক্ষরণ করা, যেটা রক্তে ক্যালসিয়ামের পরিমাণটাকে ঠিক রাখে। কোয়েশ্চেন নম্বর 45 বলছে, দেখো যে নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্য? জলে দ্রাব্য রঞ্জক পদার্থটির নাম হচ্ছে এখানে ফাইকোসায়ানিন। এই ফাইকোসায়ানিনটা শুধুমাত্র জলে দ্রাব্য হয়, বাকিগুলো তোমার হচ্ছে লিপিড সলিবল হয়, অর্থাৎ ক্লোরোফিল এ, বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল হচ্ছে লিপিড সলিবল। 46 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন প্রাণী দলের সবাই সন্তান প্রসব করে? তাহলে এ নম্বরে দেখো জলহস্তী, তিমি, পেঙ্গুইন এবং বাদুড়, কিন্তু পেঙ্গুইন হচ্ছে কি ওভিপেরাস, পেঙ্গুইনটা হচ্ছে ওভিপেরাস, পেঙ্গুইনটা হলো ওভিপেরাস, অর্থাৎ এরা এগ রিলিজিং, এটা হচ্ছে ওভিপেরাস। ওভিপেরাস মানে যারা এই ডিম পাড়ে, আর ভিভিপেরাস যারা বাচ্চা প্রসব করে, সেটা হলো না। ক্যাঙ্গারু, ডলফিন, উট পাখি এবং স্টিউ, উট পাখি হচ্ছে ওভিপেরাস। তারপর সিংহ, প্লাটিপাস, অজগর এবং উট, অজগরটা হচ্ছে তোমার এগ লাইং অর্থাৎ ওভিপেরাস। বাদুড়, সজর, স্টিল, ভোঁদড়, এগুলো সবগুলো স্তন্যপায়ী, সুতরাং সবগুলো হচ্ছে বাচ্চা প্রসব করে। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলছে এখানে মন্ট্রিয়াল প্রটোকল নিম্নোক্ত কোনটির সঙ্গে সংযুক্ত? অম্লবৃষ্টি, জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর সুরক্ষা, পারমাণবিক সমস্যা। এটা হচ্ছে ওজোন স্তরের সমস্যা, যেটা 1985 খ্রিস্টাব্দে ভিয়েনাতে সংগঠিত হয়েছিল মন্ট্রিয়াল প্রটোকল, যেটা ওজোন ডিপ্লেশন রেটটাকে কমানোর জন্য। 48 নম্বর কোয়েশ্চেন বলছে যে দ্য হ্যান্ডারসন-হাসেলবাচ ইকুয়েশন ইজ ইউজড টু ক্যালকুলেট দ্য রেট অফ এনজাইম অ্যাক্টিভিটি, determine pigment absorption spectrum, calculate buffer pH এবং measurement of transpiration rate। তাহলে ক্যালকুলেট, কারেক্ট অপশন হচ্ছে ক্যালকুলেট বাফার পিএইচ। এটা কি বলছে? এর পিএইচ নির্ধারণ করলে পিকেএ লগ কনজুগেটেড বেস বাই উইক অ্যাসিড। আসলে বাফার সলিউশনটা কি? এক ধরনের উইক অ্যাসিড বা উইক বেস এবং কনজুগেটেড অ্যাসিড দিয়ে তৈরি। যেমন ধরে নাও এখানে CH3COOH, ওকে, অ্যাসিটিক অ্যাসিড, এখানে আমরা H+ CH3COO-। বাফার সলিউশন মানে যেখানে পিএইচ পরিবর্তন সহজে করা যাবে না। দেখো যদি তুমি এখানে হাইড্রোক্সিল আয়ন অ্যাড করো, H+ সঙ্গে যুক্ত হয়ে সেটা জল তৈরি করে দেবে। আবার যদি তুমি বলো যে না H+ অ্যাসিড অ্যাড করবো, তাহলে CH3COO সঙ্গে যুক্ত করে CH3COOH তৈরি করবে। কিন্তু এখানে বাফার সলিউশন, বাফারটা খুব সহজে পরিবর্তন হবে, পিএইচটা সহজে পরিবর্তন হবে না, যার ফলে আমাদের শরীরে হোমিওস্টেসিস কন্ডিশনটা মেনটেন হয়। কোয়েশ্চেন নম্বর 49 সেটা বলছি কি, দেখো কোন ধরনের স্টিলতে পত্রাবকাশগুলি একে অপরকে অতিক্রম করে? তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে পত্রাবকাশ অর্থাৎ ভাস্কুলার বান্ডলগুলো ভেঙে গেছে, তো ডিকটি স্টিলের ক্ষেত্রে সেটা সবচেয়ে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ডিকটি স্টিলের ক্ষেত্রে ডিকটি স্টিলটা কোথায় পাওয়া যাচ্ছে? ডিকটি স্টিল হচ্ছে কি টেরিসে পাওয়া যায়, এটা টেরিসে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে সোলিনো স্টিল যেটা রয়েছে সেটা কোথায় পাওয়া যাচ্ছে? সেটা মার্সেলিয়াতে পাওয়া যায়। সোলিনো স্টিল হচ্ছে সোলিনো স্টিল যেটা মার্সেলিয়াতে ভালো পাওয়া যায়। এখানে একটাই মাত্র লিপ গ্যাপ রয়েছে এখানে, মার্সেলিয়া। যখন হ্যাপ্লোস্টিল পাবো লাইকোপোডিয়াম, হ্যাপ্লোস্টিল মানে প্রোটোস্টিলকে হ্যাপ্লোস্টিলিও বলা হয়, এটা লাইকোপোডিয়ামে ভালো পাওয়া যায়, সবচেয়ে প্রিমিটিভ। আবার হচ্ছে কি যখন অ্যাক্টিনোস্টিল পাবো সেটাও কিন্তু লাইকোপোডিয়ামে পাওয়া গেল, এটা লাইকোপোডিয়ামে হয়। কারেক্ট অপশন হচ্ছে বি।
50 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তন্যপায়ীদের প্রাণীদের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাধমনী আছে, হৃৎপিণ্ড ও ডান মহাধমনী আছে, রাইট আওয়ারটা। এদের ক্ষেত্রে মানুষদের ক্ষেত্রে কি হয়, স্তন্যপায়ী প্রাণী বিশেষ করে মানুষের ক্ষেত্রে কিন্তু লেফট অ্যাওয়ারটা থাকে, লেফট অ্যাওয়ারটা যে থাকে সেটা লেফট থাকে, রাইট থাকে না, সুতরাং এটা ফলস। পাখিদের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং বাম মহাধমনী আছে, পাখিদের 4 প্রকোষ্ঠযুক্ত, এটাও ফলস। স্তন্যপায়ী প্রাণীদের 3 প্রকোষ্ঠ, এটাও ফলস। পাখিদের 4 প্রকোষ্ঠযুক্ত এবং হৃৎপিণ্ড ও ডান মহাধমনী আছে। পাখিদের ক্ষেত্রে দেখো এখানে রাইট সিস্টেমেটিক অ্যাওয়ারটা থাকছে, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে সেটা থাকবে না, তাই এখানে হচ্ছে 4 নম্বরটা হচ্ছে কারেক্ট অপশন। কোয়েশ্চেন নম্বর 51, নিম্নলিখিত কোনটি কোন জীববৈচিত্র্য হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয়? হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য হতে গেলে তোমাকে প্রথম যে কন্ডিশনটা দরকার হচ্ছে যেখানে নিবিড় প্রজাতির বৈচিত্র্য থাকতে হবে, এটা কারেক্ট অপশন। ট্রপিক্যাল অঞ্চলের উপস্থিত থাকতে হবে, প্রচুর সংখ্যক আঞ্চলিক এবং এন্ডেমিক প্রজাতি থাকতে হবে, প্রচুর সংখ্যক প্রজাতি বিপদগ্রস্ত হিসেবে পরিচিত হবে। কিন্তু ট্রপিক্যাল যে থাকতে হবে এটার কোনো মানে নেই, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা হচ্ছে এটা বৈশিষ্ট্য নয়, বি নম্বরটা বৈশিষ্ট্য নয়। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করার জন্য অটসন এবং ক্রিক কোন পদ্ধতি অনুসরণ করেছিল? সেটা করেছিল এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এটা ইমেজিং তৈরি করা হয়েছিল, যেটা এক্স রে ইমেজ বলা হচ্ছে, বা ফটোগ্রাফ 51 বলা হয়ে থাকে, এটাকে ফটোগ্রাফ 51 বলা হয়ে থাকে, ফটোগ্রাফ 51 বলা হয়ে থাকে। তাহলে আমাদের হার্ডি-ওয়েনবার্গ কোশ্চেন বলছে, হার্ডি-ওয়েনবার্গের সূত্র অনুসারে কোনটি সংকর অবস্থাকে নির্দেশ করে? কিউ স্কোয়ার 2pq, পি স্কোয়ার 2pq। তাহলে আমরা এখানে কি ফর্মুলা আসলে p প্লাস কিউ স্কোয়ার টু 1, অর্থাৎ দুটো বৈশিষ্ট্য টিটি আর টিটি দুটোর মধ্যে ক্রস করলে কি তৈরি হচ্ছে? টিটি তৈরি হচ্ছে। এখানে টি হচ্ছে কি পি আর টিটি হচ্ছে কিউ। তাহলে পি এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, যদি 1 করা হয় তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, যেটা আমরা এখানে পেয়েছি। 2pq কোনটা? এটা pq, তাহলে এখানে সংকর বলতে 2pq কে বোঝানো হয়েছে। কোশ্চেন নম্বর 54, সার্টুলির কোষে কোন হরমোন গ্রাহক থাকে? সার্টুলির কোষে মেইনলি থাকে কি? প্রোল্যাকটিনের গ্রাহক থাকে, প্রোল্যাকটিন। তারপর থাকে তোমার কি এফএসএইচ এর গ্রাহক থাকে, তারপর এস্ট্রোজেনের গ্রাহক থাকে, টেস্টোস্টেরনের গ্রাহক থাকে। এখানে হচ্ছে এফএসএইচ হচ্ছে কারেক্ট অপশন। কোশ্চেন নম্বর 55, নিও ডারউইনিজম তত্ত্ব অনুসারে কোন কারণটি নতুন প্রজাতির উৎপত্তির জন্য আবশ্যিক? অবশ্যই সেটা হচ্ছে পরিব্যক্তি এবং প্রাকৃতিক নির্বাচন। মিউটেশনের মাধ্যমে ন্যাচারাল সিলেকশন হবে, তারপর নতুন প্রজাতি তৈরি হবে। 56 নম্বর কোশ্চেন বলছে, নেফ্রন থেকে যদি এই পিসিডিটা কেটে ফেলে দেওয়া হয়, এই পিসিডি কেটে ফেলে দেওয়া হয় তাহলে কি ঘটবে? তো আমরা মোটামুটি 75 থেকে 80% যে রিঅ্যাবজর্পশন হয় জল থেকে শুরু করে বাকি যে মিনারেলসগুলো রিঅ্যাবজর্ব কিন্তু পিসিটির মধ্যে প্রক্সিমাল কনভার্টেড টিউবুলের মধ্যে হয়ে থাকে। এটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে আমাদের কি হবে? অতি লঘুমূত্র উৎপন্ন হবে, কারণ বেশিরভাগ উপাদানগুলো বেরোবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জলও প্রচুর পরিমাণে বেরিয়ে যাবে, যার ফলে আমাদের পেচ্ছাপটা কি হবে? মূত্রটা হবে লঘুমূত্র হয়ে যাবে। 57 নম্বর কোয়েশ্চেন, সাইফোনসিয়াস প্রকৃতির থ্যালাস। সাইফোনাস থ্যালাস ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্পাইরোগাইরা, ভাউকেরিয়া, ফিউকাস এবং ইউলোথ্রিক্স। তো সাইফোনসিয়াস ফর্মস হচ্ছে ভাউকেরিয়ার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, যেখানে তোমার হচ্ছে কোনো সেপ্টাস না থাকার জন্য প্রচুর নিউক্লিয়াস থাকে, অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড, যেটাকে আমরা সিনোসাইট বলে থাকি। ভাউকেরিয়া কারেক্ট অপশন। তাহলে স্পাইরোগাইরা হচ্ছে কি সর্পিলাকার, আর সর্পিলাকার তোমার ক্লোরোপ্লাস্ট থাকছে। আবার তোমার হচ্ছে ইউলোথ্রিক্সের ক্ষেত্রে যখন আমরা তখন সেটা ফিলামেন্টাস টাইপ, এটা ফিলামেন্ট সূত্রাকার টাইপ হচ্ছে ফিলামেন্ট। আর নর্মাল যখন আমরা ফিউকাসের ক্ষেত্রে আসবো, সে
leaf-like flat structure found. Question number 58 says telomere এর কাজ কি? টেলোমিয়ার কাজ হচ্ছে কন্ট্রোল জিন এক্সপ্রেশনে কন্ট্রোল করা, টু অ্যাঙ্কার স্পিন্ডল ফাইবার অর্থাৎ ব্যামতন্তুকে যুক্ত করা। না, ব্যামতন্তু যুক্ত করা তো কার কাজ? এখানে সেন্ট্রোমিয়ার রয়েছে, সেন্ট্রোমিয়ারের কাজ ব্যামতন্তুকে যুক্ত করা। টু প্রোটেক্ট ক্রোমোজোমাল এন্ডস রেপ্লিকেশন, তাহলে এখানে হচ্ছে টু প্রোটেক্ট ক্রোমোজোমাল এন্ড, কারণ এটা হচ্ছে এক ধরনের রিপিটেটিভ সাবস্টেন্স, টিটিএজি জি, আবার হচ্ছে জিটিটিএজি, এরকম ভাবে তোমার একটা রিপিটেটিভ সিকোয়েন্স, এখানে টিটিএজি জি এভাবে তোমার একটা রিপিটেটিভ সিকোয়েন্স চলতে থাকছে। এবং এখানে টেলোমারের যে এনজাইমটা রয়েছে সেটা কি করে, যখন নিউক্লিয়াসটা যখন তোমার এটা ডিএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে আসে, তখন যদি কোনো এনজাইম দ্বারা ড্যামেজ না হয় সেটাকে প্রোটেকশন করার কাজ হচ্ছে এই টেলোমিয়ার। টেলোমিয়ার যদি হাইট কমে লেন্থ কমে যায় তাহলে আমরা কি হয়, আমাদের বয়স যত বাড়তে থাকে টেলোমিয়ারের লেন্থটা তত কমতে থাকে বলে আমরা মৃত্যুর দিকে ঢলে পড়ি বলে মনে করছে বৈজ্ঞানিকরা। কোয়েশ্চেন নম্বর 59 says রক্তে নিম্নলিখিত কোনটি বাফারিং ক্যাপাসিটি রয়েছে? বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, হিমোগ্লোবিন বাফার, প্রোটিন বাফার। তো বাইকার্বনেট হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট বাফার ইন আওয়ার ব্লাড, যদিও হিমোগ্লোবিন বাফারটা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার, অর্থাৎ সেলের মধ্যে ঘটনাটা ইন্ট্রাসেলুলার বাফার, এটা ইন্ট্রাসেলুলার, এটাও স্ট্রংগেস্ট কিন্তু এটা ইন্ট্রাসেলুলার বাফার। ফসফেট বাফারটা হচ্ছে আমাদের মেইনলি ইউরিনারি পিএইচ, ইউরিনের যে পিএইচ রয়েছে সেই ইউরিনারি পিএইচকে মেনটেন করার জন্য ইউরিনারি বাফারটা হয়। আবার প্রোটিন বাফার যেটা অ্যালবুমিন গ্লোবিউলিন দ্বারা হয়, এটা আরবিসির মধ্যে বিশেষ করে কাজ করে, প্রোটিন বাফারটা আরবিসির মধ্যে। তো এখানে স্ট্রংগেস্ট বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার। কোয়েশ্চেন নম্বর 60 says পেশিকোষের স্থিতি ভবনের মান অর্থাৎ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত? আমরা দেখি রেস্টিং মানে যখন এখানে কোনো ইম্পালশন, এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং। তো রেস্টিং কন্ডিশন হচ্ছে -90 মিলিভোল্ট। সি নাম্বার কারেক্ট অপশন। So thank you. This is the end of this video. Thank you for watching this video. If you have any queries or any confusion, please comment me on comment box. Thank you for watching this video. Thank you again.